কল্পতরু অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। রবিবার দিন দুপুর 2:40। আপনারা তো ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে কল্পতরু অনুষ্ঠান মানেই শ্রী সুব্রত চক্রবর্তী আজকেও আমাদের সাথেই রয়েছেন। ধরুন কোনো একদিন রাত্রে আপনি ঘুমোতে যাচ্ছেন, বিস্তর একটা স্বপ্ন আপনার দু চোখ জুড়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি ঠিক যেমনটা আশা করেছিলেন তেমনটা যদি হয়ে যায়, তাহলে এই মিরাক্কেলটুকু যদি হয়ে যায়, ম্যাজিকটুকু যদি হয়ে যায়, তাহলে বোধহয় জীবনের সবটুকু পাওয়া পূর্ণ হয়ে যায়। কিন্তু সেটা তো আমাদের জীবনে হয় না, সেটা হওয়া সম্ভব নয়। ঠিক তেমনভাবে কল্পতরু অনুষ্ঠান কিন্তু আপনাদের কখনোই বলে দেয় না যে আজকেই আপনি একটা ম্যাজিক বা একটা মিরাকেল আপনি দেখতে পাবেন। বিস্তর পড়াশুনো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার পর শ্রী সুব্রত চক্রবর্তী কিন্তু আপনাদের সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন। তাই তো প্রতিকারের অন্যতম শ্রেষ্ঠ তিনি বলেই বোধহয় জাতীয় পুরস্কার আজকে তার ঝুলিতে। এছাড়াও অসংখ্য মানুষের বিশ্বাস, অসংখ্য মানুষের ভরসা তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। পথ চলতে আমাদের বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, বিভিন্ন মানুষের নানান রকম তাদের অভিজ্ঞতার কথা আমরা জানতে পারি। অনেক সময় আমাদের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তারা বলেন যে ভরসা করেছিলাম, এমন এক জায়গায় বিশ্বাস করেছিলাম, কিন্তু ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা বোধহয় হলো না। বিশেষ করে সবকিছুর একটা না নির্দিষ্ট যোগ থাকে, নির্দিষ্ট একটা সময় থাকে। সেই সময়টা বা সেই যোগটাকে আমাদের জানার ভীষণভাবে প্রয়োজন। আর সেইটুকু যদি জানা থাকে অগ্রিম, তাহলে বাকি সময়টুকু আমাদের আগামী দিনটাকে সাজিয়ে নিতে বা সবটাকে বুঝিয়ে নিতে বোধহয় একটু সুবিধে হয়। আজকে তিনজন বন্ধুর কথা বলবো, যারা কিন্তু অবশ্যই ফোন করেছেন, ফোন করে বারবার অসংখ্য মানুষ ফোন করেছেন, কিন্তু বিশেষভাবে এরা ভীষণভাবে চিন্তিত যে বিষয়গুলো নিয়ে, সেটা নিয়ে আজকে আলোচিত হবে। যেমন ধরুন যে কথা বললাম না একটু আগে, একটা যোগ থাকে, লটারি। ধরুন লটারিও তো আমরা অনেকেই লটারি নিয়মিতভাবে টিকিট কেটে থাকি, সংগ্রহ করে থাকি, ভাবি বোধহয় এবারটা বোধহয় আমার ঠিক লেগেই যাবে, কিন্তু দেখা গেল না, লাগলো না। আবার অনেক মানুষ আছেন হয়তো এতটা প্রত্যাশা নিয়েও লটারি টিকিটটা কাটেননি, কিন্তু সবকিছু কিন্তু মিলে গেল। কেন মিলে গেল, কেনই বা মিলল না? সবটার প্রশ্নের আজকে উত্তর আমরা পাবো। সর্বাণী দত্ত বারুইপুর থেকে জানতে চেয়েছেন, দেবরঞ্জন দে বেহালা থেকে, রাজু আচার্য ডানকুনি থেকে। তারা তাদের অর্থনৈতিক অবশ্যই জানতে চেয়েছেন, সাথে লটারির এই যে বিষয়টি, সেটি আজকে কল্পতরু অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়। চলুন, দেখেই নিয়েছেন আমাদের সাথে আজকেও রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী। এটা তারই অনুষ্ঠান। সুব্রত চক্রবর্তীর সাথে চলে যাবো সোজা। নমস্কার, চ্যানেল বিশ্বের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া বৃহস্পতিবার দিন দুপুর 2:30 আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন এবং চ্যানেল ভিশনে লাইভ পাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:50। তো আজকের অনুষ্ঠানের ঠিক ক্যামেরার পিছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। টেলিভিশনের কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা আপনাকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই দাদা যারা নামগুলো ঘোষণা করে দিচ্ছেন, তারা কি বিষয় জানতে চাইছেন, লটারির বিষয়। দেখুন, লটারি এই যে প্রাপ্তি, এটা প্রথমেই বলে নিই যে দেখুন, লটারি কেটে বা জ্যোতিষশাস্ত্র হিসাবে আমি যখন লটারি নিয়ে একটা প্রোগ্রাম এর আগেও করেছিলাম, তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, দাদা আপনি কি লটারি প্রমোশন করছেন? দেখুন, লটারি প্রমোশন করার আমার কোনো উদ্দেশ্য নেই, প্রথমেই বলে দিচ্ছি। এবং লটারি যে কাটবেন বা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একজন জ্যোতিষশাস্ত্র হিসাবে, সাধারণ মানুষরা অনেকেই লটারি কাটেন, উচ্চ শ্রেণীর মানুষ থেকে নিম্ন শ্রেণীর মানুষ অনেকেই লটারি কাটেন। এবার দেখবেন আপনি রাস্তাঘাটে অনেকেই দেখবেন এই কোম্পানির বিভিন্ন ধরনের চেয়ার টেবিল নিয়ে অনেকেই ছাতা নিয়ে বসে পড়েন লটারি কাটার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে, এই লটারি কি সবার জন্য? প্রশ্নটা হচ্ছে, দেখুন লটারিটা সবার জন্য নয়, তাহলে তো আমি আগে কেটে নিতে পারতাম, তাই না? আমি অ্যাস্ট্রোলজি করতাম না, তাহলে আমি লটারি কেটে হয়তো বড়লোকই হয়ে যেতাম, তাহলে আমার জ্যোতিষী করার দরকার ছিল না, প্রফেশনালি কাজ করারও দরকার ছিল না। বা আমার যারা আশেপাশে ছিল সবাইকে বলতাম তুমি লটারি কাটো, তাহলে হয়ে যাবে। বিষয়টা কিন্তু সেরকম নয়, কারণ প্রত্যেকটা জায়গার কিন্তু একটা যুক্তি রয়েছে, ঠিক আছে? তো যুক্তিটাকে আপনাকে কিন্তু বুঝতে হবে। এবং এটা প্রথমেই বলে রাখছি যে কোনো উদ্দেশ্য নয় যে লটারি কাটুন বা কাটার প্রয়োজন রয়েছে। প্রথমত হচ্ছে, এই লটারির যোগ আমি অনেক ক্ষেত্রে দেখেছি, এটা একটা রিসার্চেবল জায়গা, যে অনেকে আমার কাছ থেকে, যারা আজকে তিনজন জানতে চেয়েছিলেন, একজন তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা পরে আবিরদা প্রশ্নটাও রাখবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই লটারি যারা পাচ্ছে কেন পাচ্ছে বা তার কি সংযোগ থাকলে পাচ্ছে। আমি একজন জ্যোতিষী হিসাবে তার সংযোগগুলোকে দেখেছি। যারা সাধারণত লটারি পেয়েছেন
কিছু মানুষের ডেট অফ বার্থ বা তাদের হাতের রেখার কিছু কম্বিনেশন, সেইগুলোকে আমি একত্রীকরণ করে কিছু জায়গায় বোঝা গেছে যে তাদের ক্ষেত্রে এই সংযোগ থাকলে হয়তো এই লটারি কাটার সংযোগ হতে পারে বা হওয়ার চান্সেস খুব বেশি। প্রথমেই দেখবেন লটারির এই যে ফাটকা জায়গা, আমরা সবসময় তো বলি ফাটকার কম্বিনেশন, তো এই ফাটকার কম্বিনেশন অবশ্যই কিন্তু দুটো গ্রহের সংযোগে হয়ে থাকে। একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে রাহু। এই বৃহস্পতি, এবার অনেকে বলবেন যে বৃহস্পতি তো গুরু, অবশ্যই গুরু, কিন্তু এই অর্থ প্রাপ্তির জন্য জন্মছকে বৃহস্পতির সঙ্গে রাহুর একটা সংযোগ, সেই সঙ্গে হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা হচ্ছে দ্বিতীয়পতি, এবং এই ধরনের যে কোনো ফাটকা রোজগার সাধারণত কম্বিনেশন চলে আসবে হচ্ছে ষষ্ঠ ভাব, এবং সেকেন্ড হচ্ছে একাদশপতি। তাই কারো জন্মছকে যদি বৃহস্পতি রাহু যদি একত্রীকরণ হয়ে যায় এবং সেখানে যদি দ্বিতীয়পতি, ষষ্ঠপতি এবং একাদশপতির একটা সংযুক্তিকরণ থাকে, তাদের ক্ষেত্রে লটারি পাওয়ার যোগটা সব থেকে বেশি হয়ে থাকে। এবার অনেকেই আজকে অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের মাধ্যমে, এবার যদি আপনার জ্যোতিষগত কোনো অভিজ্ঞতা থাকে বা আপনি মনে করছেন যে আপনার বৃহস্পতি রাহুর সংযুক্তিকরণ রয়েছে, সেই সংযুক্তিকরণ আপনার দ্বিতীয় পতিকে সংযুক্তিকরণ করেছে, ষষ্ঠপতিকে সংযুক্তিকরণ করেছে। ষষ্ঠপতি মানে কি? ফাটকা রোজগার। এই যে হঠাৎ একটা অর্থপ্রাপ্তি ঘটলো, এই ফাটকা রোজগার ষষ্ঠ সংযোগ না হলে কখনোই হবে না। এবং আপনার ক্ষেত্রে যদি একাদশ, অর্থাৎ যেটাকে বলা হয় আয়ের উৎস বা আমাদের আয়ের জায়গা, একাদশ ভাব, ঠিক আছে, তাহলে এই একাদশ ভাব বা শুভভাবের সংযোগ থাকতে হবে, তবেই কিন্তু সেই ব্যক্তির লটারি পাওয়ার যোগ রয়েছে। এবার এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি, এই লটারি বহু মানুষ কাটেন কিন্তু তাদের কখনোই লাগে না, হয়তো সামান্য কিছু পেয়েছেন, হয়তো কোনো কম্বিনেশনের জন্য, কিন্তু অনেকের ক্ষেত্রে এই লটারি কাটার পরেও কিন্তু তারা সর্বশান্ত হয়ে গেছেন এবং এটা নেশায় পরিণত হয়ে যায়। হয়তো কেউ প্রথম একজন পেল, তারপরে হয়তো তার একটা এমন মনের সংযোগ তৈরি হলো যে আমি হয়তো প্রথমবার পেয়েছি সামান্য কিছু, এর পরের বারে হয়তো পুরোটাই পাবো। এই নেশাতে বহু মানুষ কিন্তু তার রোজগারের অনেকটা অংশ দিয়ে দেয় লটারির পেছনে, এবং তাতে কিন্তু তাদের পরিবার সর্বশান্ত হয়ে থাকে। সেই কম্বিনেশনও তৈরি হয় কারো সংযুক্তিকরণ, যদি ধরুন বৃহস্পতি রাহু সংযুক্তিকরণ রয়েছে, সেখানে দ্বিতীয়পতি, ষষ্ঠপতি কিন্তু একাদশপতির সংযোগ নেই, সেখানে কিছুভাবে দ্বাদশপতির সংযোগ রয়েছে। আপনি যতবার লটারি কাটবেন কখনোই আপনার লটারি কিন্তু হবে না। তার মানে কি? সেই সংযোগ কিন্তু, অর্থাৎ অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন, দাদা লটারির টিকিট আমি বহুদিন কাটছি কিন্তু আমার ভাগ্যে কখনো লটারি কি পায় না, মানে আমি কেন পাচ্ছি না, আমি কখনোই কিন্তু লটারি টিকিট পাই না। তাহলে সংযোগ থাকলেই কিন্তু তার একটা সদ্ব্যবহার করা দরকার, বা সেই সমস্ত মানুষরাই জন্মছকগতভাবে তারা পেয়ে থাকে, তাদের ন্যাটাল চার্ট হরোস্কোপে প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু আদারওয়াইজ যদি আপনার এই সংযুক্তিকরণ 12 এর সঙ্গে থাকে, অর্থাৎ একাদশপতির সঙ্গে না থেকে একই সংযোগ বৃহস্পতি রাহু দ্বিতীয় ষষ্ঠ দ্বাদশ হয়ে গেল, উল্টে কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। তাই সাবধান এই বিষয়টাতে, এটা সম্পূর্ণভাবেই ভাগ্যেরই জায়গা। আপনার জন্মছক যদি আপনাকে সেই পারমিশন দেয় তবেই কিন্তু সেই প্রাপ্তি ঘটতে পারবে, কিন্তু কোনো টোটকা জাদু মন্ত্র দ্বারা লটারি প্রাপ্তি করা সম্ভব নয়। এটা মাথা খুলে আপনাদের জেনে রাখাটা দরকার, যে আমি জ্যোতিষীর কাছে যাব, আমাকে কোনো পাথর দিয়ে দেবে, কবজ দিয়ে দেবে, আমি কোনো জাদু টোনা করে দেবো, আপনি লটারি প্রাপ্ত হয়ে যাবে, তাহলে মশাই আমি করে নিতে পারতাম, তাই না? তাহলে আমি আর চ্যানেলে বসতাম না বা আপনাদের ডেকে ভিজিট নিতাম না। তো বিষয়টা খুব খোলাখুলি ভাবেই বললাম। তো এই সংযুক্তিকরণটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। তাই আমি আমার জ্যোতিষশাস্ত্রের দিক থেকে, গবেষণামূলক দিক থেকে এটা বাস্তবায়িত ক্ষেত্রে দেখেছি, কারো জন্মছকে বৃহস্পতি রাহুর সংযোগ ছাড়া, দ্বিতীয় ষষ্ঠ একাদশ সংযোগ ছাড়া তিনি কখনোই লটারি পারবেন না। আর যদি এই সংযোগ থাকে আপনি চেষ্টা করতে পারেন, আপনারও কিন্তু সেই জায়গায় কিছু কম্বিনেশন আপনাকে দিতে পারে। অবশ্যই দশা আপনাকে সাপোর্ট করতে হবে, এবং যদি সেই কম্বিনেশন না থাকে আপনার না কাটাই ভালো, তাই না রবিদা? একদম। আমি একটি কথা শুধু বলবো, কত অনায়াসে শ্রী সুব্রত চক্রবর্তী বললেন যে আমি তো লটারি কেটে নিতে পারতাম, তার আমার কি প্রয়োজন ছিল। সেই জন্যই বোধহয় উনি সাহস করে বলতে পারেন, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। এটা কিন্তু চট করে বলার মতো একটা সাহস বা সেটা বলার মতো একটা ধক থাকা দরকার, যার জন্য উনি অনায়াসে বলে ফেললেন যে আমি লটারি কেটে ফেলতে পারতাম। সবকিছুর একটা বিষয় থাকে, এটা বুঝতে হবে আমাদের সকলকে। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কে বলছেন? আগে মেয়ের নাম বলুন। হ্যাঁ, ঈশিতা ঘোষ। হ্যাঁ,
হ্যাঁ, মেয়ের নাম দীপিকা ঘোষ। হ্যাঁ, আচ্ছা, 14 নভেম্বর 1997 দুপুর 1:07। আর একবার বলবেন ডেটটা বার্থ? 97টা শুনতে পেয়েছি, তারিখটা? হ্যাঁ, 14 নভেম্বর 14 নভেম্বর 97 দুপুর 1:07 কলকাতা। দুপুর কত? দুপুর 1:07। দুপুর 1:07 কলকাতা। আচ্ছা হ্যাঁ, দীপিকা, দীপিকা। বেশ। আচ্ছা, সেদিন কি রবিবার ছিল? না, শুক্রবার আচ্ছা, 14ই নভেম্বর 97। সরি দুপুর 1:07। আমারই ভুল হয়েছে, 1 মিনিট। আমি 99 করেছিলাম, 1997 না? হ্যাঁ, আচ্ছা, আর একবার বলছি ডেট অফ বার্থ একটু মিলিয়ে নেবেন। 14ই নভেম্বর 1997 দুপুর 1:07 কলকাতা, তাই তো? কলকাতা। বেশ। আচ্ছা আচ্ছা, সেদিন ছিল শুক্রবার, ঠিক আছে? হ্যাঁ, শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, জানা ছিল? হ্যাঁ, ওটাই জানি। বেশ, কুম্ভ লগ্ন মেষ রাশি। কি জানতে চাইছেন মেষ সম্বন্ধে? কেরিয়ার আর বিয়ে এখন বেশ, কেরিয়ারটা আগে। কেরিয়ারটা আগে, অবশ্যই কেরিয়ার আগে। দেখুন, জন্মছকে যেটা দেখা যাচ্ছে, শনির পজিশন যথেষ্ট ভালো। শনি কিন্তু রেবতী বা বুধের নক্ষত্রে অবস্থান করছে। শনি যথেষ্ট ভালো, তার মানে কর্মজীবনে আপনার মেয়ে কিন্তু প্রতিষ্ঠা পাবে। জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, ওর ক্ষেত্রে দেখবেন লগ্নে কেতু অবস্থান করছে। এই লগ্নে কেতু, একটা কথাই রয়েছে খনার বচনে, লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু। তো সেক্ষেত্রে লগ্ন সাপেক্ষে আপনাকে যেটা বলার, যে ওর সবই বেটার। লগ্নে কেতু রয়েছে, দ্বিতীয় শনি রয়েছে, চন্দ্রটা খুব ভালো পজিশন, মেষ রাশিতে অবস্থান করছে, যেহেতু ওর মেষ রাশি, তো মেষ রাশিতে অবস্থান করছে, এটা যথেষ্ট ভালো। কিন্তু লগ্ন সাপেক্ষে যদি আপনি মেয়ের ক্ষেত্রে একটু খেয়াল করেন, ওর ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ দ্বাদশ ভাব, ঠিক আছে? এই দ্বাদশ ভাবে কিন্তু বৃহস্পতি বসে যাচ্ছে, ঠিক আছে? মকর রাশিতে অবস্থান করছে। এই জায়গাটা একটু সমস্যাদায়ক, যার জন্য দেখা যাবে কি, মেয়ের ক্ষেত্রে বহুবার কোনো জায়গায় পরীক্ষা বা এক্সাম সমস্ত কিছু দেবে, সেই জায়গায় কিন্তু নানা রকম ভাবে বাধা প্রাপ্তি হতে পারে। বুঝতে পেরেছেন? এই দ্বাদশে বৃহস্পতি থাকার জন্য কিন্তু আপনার মেয়ের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, যথেষ্ট প্রতিভা রয়েছে। আবার ওর মধ্যে শুক্র এবং মঙ্গল একত্রীকরণ, শুক্র যে রাশিতে অবস্থান করছে সেটা ধনু রাশিতে, কিন্তু এটা বৃহস্পতির ঘর। এবার এই বৃহস্পতির ঘরে শুক্র যখন এসে অবস্থান করছে, দুজনেই গুরু, কিন্তু দুজনের যদি আমি একটু মাইথোলজি বা পুরাণ তত্ত্বে যাই, একজন দেবতাদের গুরু, একজন রাক্ষসকুলের গুরু, তাহলে এদের মধ্যে কিন্তু আমাদের 9টা গ্রহের মধ্যেও কিন্তু শত্রু মিত্র এবং সমতা আছে। অর্থাৎ এই শত্রু মিত্র সমতার মধ্যে যেহেতু শুক্র ধনুরাশিতে অবস্থান করছে, এটা বৃহস্পতির ঘর, সেটা বৃহস্পতি কখনো অ্যালাউ করছে না। যার জন্য এই যোগটাকে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগ যখন তৈরি হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাবে আপনার মেয়ের যা ট্যালেন্ট, সেই অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কর্ম পেতে কিন্তু সমস্যা হবে। বুঝতে পেরেছেন তো? বা অনেক সময় কোথাও কোনো কর্ম করলো, ছোটখাটো কিছু কর্ম করলেও সেখানে কিন্তু ঠিকমতো মনোপ্রুত হবে না, ভালো কিছু হবে না। তো এই জায়গাটা কিন্তু ওর জন্মছকগত ভাবে রয়েছে D1 চার্টে। এরপর ওর সম্পূর্ণ চক্রমটাতে আমি যদি একটু দেখি, সম্পূর্ণ চক্রমে দেখবেন নবমপতি পঞ্চমপতি খুব সংযুক্তিকরণ। এই নবমপতি পঞ্চমপতি সংযুক্তিকরণ মানে আপনার মেয়ের মধ্যে যোগ্যতা রয়েছে, ভালো ক্যাপাসিটি রয়েছে এবং সেই অনুযায়ী কর্ম পাওয়ার যোগ্য। কিন্তু এই পঞ্চম নবমপতির সঙ্গে এখানে যুক্ত হয়েছে ষষ্ঠপতি। এই ষষ্ঠপতি কি হয়, সাধারণত আমাদের দুস্থান হিসাবে ধরা হয়ে থাকে। যখন দুস্থানের সঙ্গে পঞ্চম নবমের একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে, তার মানে কোথাও গিয়ে ওর ট্যালেন্টের বাধা পড়ছে, অর্থাৎ ওর যোগ্যতা অনুযায়ী কর্ম পেতে সমস্যা হবে। বুঝতে পেরেছেন তো? তো এই জায়গাটার সঠিক একটু প্রতিকার প্রতিবিধান, আপনি যেহেতু মা হিসেবে ফোন করেছেন, একটু প্রয়োজন রয়েছেন। সেকেন্ড, আপনার প্রশ্ন ছিল মেয়ের বিবাহ নিয়ে। মেয়ের কিন্তু পছন্দসই বিবাহ হবে, অর্থাৎ ওর নিজস্ব প্রেম ভালোবাসা থেকে কোনো কিছু কিন্তু বিবাহের সংযোগ রয়েছে। কারণ যেহেতু পঞ্চমের সঙ্গে একটা নবমের সংযুক্তিকরণ রয়েছে, বিবাহ যথেষ্ট ভালো হবে এবং এটুকু বলতে পারি দাম্পত্য জীবনে কিন্তু ভালো হতে পারে। অবশ্যই ওর কেরিয়ারটাকে আপনি একটু ভালো করে দেখবেন, বিবাহ নিয়ে চিন্তার কিছু নেই, মেয়ের বিবাহ ভালোই হবে, কিন্তু ওর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। যদি পারেন এই যে পঞ্চম নবমের সঙ্গে সংযুক্তিকরণ ষষ্ঠের বা বৃহস্পতি দ্বাদশে রয়েছে, লগ্নে কেতু রয়েছে, এই লগ্নে কেতু হয়ে কিন্তু ভালো জায়গা দেবে। কিন্তু মাথায় রাখতে হবে, লগ্নে যখন কেতু থাকছে তার দ্বাদশ ভাবে, অর্থাৎ তার যেখানে কেতু অবস্থান করছে সেকেন্ড থেকে তার 12-এ, বা যেখানে কেতু অবস্থান করে, কেতু তো অ্যান্টি ক্লকওয়াইজ চলে, কেতু যখন তার দ্বিতীয় ভাবে চলে আসে, অর্থাৎ কেতু যখন তার দ্বিতীয় ভাবে চলে আসে, রাহু বা বৃহস্পতি, রাহু নয়, বৃহস্পতি বা শুক্র, এই ধরনের সংযোগ তাদের কেরিয়ারে কিন্তু অনেক বাধা দেয়।
আপনার মেয়ের কিন্তু দেখবেন, যদি দেখেন যে কেতু যেখানে রয়েছে তার ঠিক সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে 12 হাউস, তো এটা একটু বাধাদায়ক, বুঝতে পেরেছেন? তো মানে মেয়ে 26 সালের মধ্যে কি কোনো সম্ভাবনা আছে? কেরিয়ারে ভালো জায়গা 26 সালের মধ্যে কি জানতে চাইছেন, মানে কেরিয়ারে ভালো কোনো জায়গা সম্ভাবনা? হ্যাঁ না, সেটা একটু কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো যে মেয়ের কেরিয়ার নিয়ে একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে এই যে পয়েন্টগুলো আমি বললাম আপনি বুঝতে পেরেছেন? আমি যেগুলো বললাম হ্যাঁ শুনেছেন তো? যদি পারেন এটার একটু প্রতিকার প্রতিবিধান করুন। এই যে পঞ্চম, নবম, ষষ্ঠের প্রতিকারটা করুন আর বৃহস্পতির প্রতিকারটা করুন, তাহলে দেখবেন আপনার মেয়ে খুব ভালো কেরিয়ার পাচ্ছে, কারণ ট্যালেন্ট রয়েছে। ঠিক আছে মাসিমা, আপনি যদি পারেন, যদি বিশদ জানতে চান আমাকে পরে কন্ট্যাক্ট করবেন, আপনাকে আমি নিশ্চয়ই হেল্প করবো। ভালো থাকবেন। ব্যক্তিগত ফোন নাম্বার তো রয়েছে। এছাড়া যেহেতু কলকাতাতে থাকেন, তাহলে আমার মনে হয় আজ তো রবিবার, এবং প্রত্যেক রবিবার আপনারা গড়িয়াতে শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে পারেন। সোমবার দিন শ্যামবাজার, যারা উত্তর কলকাতায় থাকেন তাদের জন্য মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচকের জন্য কিন্তু সুখবর রয়েছে। আপনারা একটু ফোন করে নেবেন, ফোন করে যোগাযোগ করবেন। মাসে অন্তত 2 বার আপনারা যোগাযোগ করে সেখানে পেতে পারেন সুব্রত চক্রবর্তীকে। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা, শনিবার দিন হাওড়া, বালি। আর 8 থেকে 21 তারিখ পর্যন্ত আপনারা নর্থ বেঙ্গলে, আপনারা সকলেই জানেন, রত্নভান্ডার জুয়েলার্স, প্রথম এক সপ্তাহ সেবক মোড়, হিলকার্ড রোড, আর পরের সপ্তাহে রত্নভান্ডার শিলিগুড়ি সিটি সেন্টারে। পরের ফোনটা নেব, তবে একটা প্রশ্ন আছে, ফোন এসছে সেই বিষয়টির উপর বারবার। শ্রী দেবরঞ্জন দে বেহালা থেকে, উনি বলছেন যে এই যে অর্থনৈতিক অবস্থাটা টালমাটাল অবস্থা, মানে এই এতটা উত্থান পতনের জায়গা, বিশেষ করে এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে কি প্রতিকার, বা কেন বারবার তাকে এটার সম্মুখীন হতে হচ্ছে? একদম, দেখুন যাদের ক্ষেত্রে দেবরঞ্জন বাবুর যে প্রশ্নটা সেটা আমি বলে দিচ্ছি। দেখবেন যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সংযোগ খুব খারাপ যাচ্ছে, আমরা অর্থনৈতিক জায়গা জন্মছকে দেখব দ্বিতীয় ভাব থেকে। অবশ্যই দ্বিতীয় ভাবটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার অর্থ রোজগার কত হতে পারে সেটার জন্য কিন্তু অবশ্যই আপনার পঞ্চমকে খুব ভালো হতে হবে, কারণ সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক জায়গাকে ডেভেলপমেন্ট ঘটায়। অবশ্যই তার সাথে নবমপতি, দশমপতি এবং একাদশপতিকে ভালো হতে হবে। জন্মছক কত ভাবে, কারো জন্মছকে যদি শনি খুব ভালো অবস্থায় থাকে, কারণ শনি হচ্ছে আমাদের আয়দাতা, ঠিক আছে, শনি হচ্ছে আমাদের দাসত্বকারক গ্রহ বা কর্মজীবনে সফলতা দিতে পারে, এবং সেই সঙ্গে হচ্ছে বৃহস্পতির সংযোগ, এবং জন্মছকে রবির অবস্থান। তার মানে শনি, রবি এবং বৃহস্পতি যদি কিছুভাবে দ্বিতীয়ের সঙ্গে সংযুক্তিকরণ করে, যদি পঞ্চমের সঙ্গে সংযুক্তিকরণ করে, এবং নবমপতি বা দশমপতির সঙ্গে সংযুক্তিকরণ করে, একাদশপতির ডিগ্রি যদি ভালো থাকে, তার মানে আপনার রোজগার জীবনে কিন্তু যথেষ্ট ভালো হবে। আর ঠিক এর যদি উল্টো হয়ে থাকে, সেখানে হয়তো রাহুর কম্বিনেশন চলে আসলো দ্বিতীয়ের সঙ্গে, পঞ্চমের সঙ্গে, বা শনি, বৃহস্পতি, রবি কিছুভাবে নিচস্থ হয়ে গেল, মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, বা শনি কিছুভাবে নিচস্থ হয়ে রয়েছে, বৃহস্পতি দুস্থানগত হয়ে রয়েছে, তবে কিন্তু অর্থনৈতিক জীবনে সমস্যা আসতে পারে। এবং আমি অনেক ক্ষেত্রে রিসার্চ করে দেখেছি, যাদের নবাংশ চার্টে বিশেষ করে রাহু একাদশে এবং ষষ্ঠে অবস্থান করে, ভালো করে শুনবেন, যাদের ডিউ 9 অর্থাৎ যেটাকে আমরা নবাংশ বলে থাকি, আপনি যদি নবাংশ চার্টকে একটু ভালো করে খেয়াল করেন, যে সেখানে বিশেষ করে রাহু একাদশ বা ষষ্ঠগামী হয়ে থাকে, বা ষষ্ঠ স্থান বা একাদশ স্থানে অবস্থান করে, তাদের কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য যথেষ্ট খারাপ হয়, এবং তারা অর্থনৈতিক জীবনে প্রচন্ড পরিমাণে ঋণ, দেনা এবং অর্থনৈতিক নানা রকম রোজগারে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। তাই আপনার জন্মছকে এই D9 অর্থাৎ নবাংশ চার্টের কোন সংযোগে রাহু একাদশ বা ষষ্ঠে রয়েছে কিনা ভালো করে দেখে নিন, এবং অবশ্যই অর্থনৈতিক জীবনে আপনার শনি, রবি এবং বৃহস্পতির সংযোগ দ্বিতীয়, পঞ্চম, একাদশ বা নবম একাদশের সঙ্গে যদি থাকে, অবশ্যই অর্থনৈতিক রোজগার ভালো হবে। এবং সেখানে কম্বিনেশনে যদি রাহু কেতু সংযোগ চলে আসে, তাহলে কিন্তু অনেক অর্থনৈতিক জীবনে সমস্যা রয়েছে, এটা কিন্তু মানতেই হবে। ফোনটা ফোন আছে একদম। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ, আমি নমস্কার। বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলেরা, আচ্ছা, ছেলের নাম, জন্ম আমার তারিখ? ছেলের নাম প্রদীপ রায়। প্রদীপ রায়। হ্যাঁ, আর হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 1987 দোসরা জানুয়ারি। 2রা জানুয়ারি হ্যাঁ, 1987। সময়? আচ্ছা, 5:45 PM। আচ্ছা, 5:45 PM। জন্মস্থান বর্ধমান। বর্ধমানে জন্ম। আচ্ছা, সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। কি জানতে চাইছেন বললেন মাসিমা?
ওর বিবাহ হচ্ছে না, কিছু রোজগারও আচ্ছা, করতে আমি পারে বলে না। দিচ্ছি কি সমস্যা ওর রয়েছে। শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? দেখুন, জন্মছকগত ভাবে ওর জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, ঠিক ওর দ্বাদশ, একাদশ, দশম ভাবে মঙ্গল রাহু একত্রীকরণ করছে। এই যে রাহু মীন রাশিতে অবস্থান করছে, এই জায়গাটা যথেষ্ট খারাপ। মীন রাশিতে অবস্থান করছে এবং তার ঠিক সপ্তম ভাবে যদি আমি দেখি, সেখানে রবি বুধ একত্রীকরণ, রবি বুধ বুধাদিত্য যোগ ঘটেছে। কিন্তু রবি, যদি আপনি ডিগ্রিটাকে একটু খেয়াল করেন, রবি 5 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, অর্থাৎ তিনি হচ্ছেন জাস্ট বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে অবস্থান করছে 5 ডিগ্রিতে। এবার যেহেতু সপ্তম পতি হয়ে যাচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতির অবস্থান শনির ঘরে হয়ে যাচ্ছে এবং সেই বৃহস্পতি যে নক্ষত্র পেয়েছে সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র। এই শতভিষা নক্ষত্র মানে হচ্ছে রাহুর নক্ষত্র, যেটাকে বলা হয় 24 নম্বর। আমাদের যে 1 থেকে 27টা নক্ষত্র রয়েছে, শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র। তাই বৃহস্পতি যেহেতু রাহু দ্বারা পীড়িত, সে হচ্ছে সপ্তম পতির অধিপতি গ্রহ। তার মানে কি, তার সপ্তম পতি মানে লগ্ন থেকে তার অপোজিট সাইড, তাহলে সেক্ষেত্রে অপোজিট মানে তার জীবন সঙ্গী। তাহলে এই জীবন সঙ্গী পেতে গিয়ে সমস্যা হতে পারে, প্রথম। সেকেন্ড হচ্ছে যেটা, মঙ্গল এবং রাহু একত্রীকরণ। আমাদের সাধারণত ধরা হয় শরীরের ব্লাড অংশ বা লগ্ন ভাবকে দেহভাব বা তনুভাব ধরা হয়। ওর ক্ষেত্রে যে লগ্নপতির অবস্থান বুধ, সেই বুধ কিন্তু রবিযুক্ত, কিন্তু প্রথমে বলেছিলাম রবি 5 ডিগ্রিতে অবস্থান করছে, বুধাদিত্য যোগ। তার মানে ওর ক্ষেত্রে শরীর স্বাস্থ্যগত সমস্যা মানে পেটের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম এবং কোনো মানসিক টেনশন বা চাপের মধ্যেও রয়েছে, এই সমস্যাটা যাবে। এবং সেকেন্ডলি হচ্ছে বিবাহ হবে না। আর থার্ড হচ্ছে ওর, আপনি যদি একটু খেয়াল করেন মা হিসাবে, ও রোজগার ভালো করে, খারাপ করে না, কিন্তু অর্থ কিন্তু ওর কখনো হাতে থাকবে না, প্রচন্ড পরিমাণে ব্যয় হবে, বুঝতে পেরেছেন তো? তাহলে এই তিনটে সমস্যা কিন্তু মেনলি রয়েছে। প্রথম হচ্ছে ও বিবাহ হচ্ছে না, শরীর স্বাস্থ্যগত সমস্যা এবং ওর হাতে প্রচন্ড পরিমাণে অর্থ ব্যয় হবে, এই তিনটে সমস্যা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তিনটে সমস্যা রয়েছে। তো যদি পারেন, আপনাকে আমি বলে দিলাম, সপ্তম পতি যে বৃহস্পতি শতভিষা নক্ষত্র অবস্থান করছে, তার মানে ওর বিবাহর জন্য আপনি যতবার চেষ্টা করবেন সেখানে কিন্তু বাধা প্রাপ্তি হবে। এই জায়গাটাকে আপনি যদি পারেন ভালো জ্যোতিষীকে দিয়ে একটু ঠিক করান। আর সেকেন্ড হচ্ছে ওর শরীর স্বাস্থ্য, মঙ্গল রাহু একত্রীকরণ, লগ্নপতি বুধ রবিযুক্ত 5 ডিগ্রির সঙ্গে অবস্থান করছে, তার মানে শরীর স্বাস্থ্য খারাপ যাবে, অর্থ রোজগার করবে, অর্থ প্রচুর ব্যয় হয়ে যাবে। যদি পারেন মাসিমা এই জায়গাগুলোকে ঠিক করা সম্ভব হবে। অবশ্যই অনেকটা বয়স হয়ে গিয়েছে, বিয়ের বয়স যে একদম চলে গেছে তা নয়, এটার সঠিক, ছেলে তো। একদম সঠিক প্রতিকার প্রতিবিধান করলে বিবাহ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অর্থনৈতিক জীবনে কিন্তু ভালো। হ্যাঁ বলুন। বলছি কত রেমেডি নিতে খরচা হবে? আপনি একটু আমার হেল্পলাইনে যোগাযোগ করবেন, প্রথমে দেখান, দেখানোর পর কি কি প্রতিকার লাগবে আমি বলে দেবো মাসিমা, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, আর এর সঠিক প্রতিকার করলে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? বিয়ের যোগ যে নেই তা নয়, বাধা পড়ছে বিয়েতে। আমি ফোন নাম্বার বলে দিচ্ছি এবং আমি phone আপনার number মাধ্যমে বলে আমি বলে রাখি, যাদের বিয়ে নিয়ে সমস্যা করছে, আপনি সিম্পলি দেখুন, সপ্তম ভাব হচ্ছে আমাদের জীবন সঙ্গী। এই জীবন সঙ্গী যেখানে বসে রয়েছে তিনি কি নক্ষত্র পেয়েছেন। যদি নক্ষত্র অশুভ থাকে বা সেখানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কোনো সংযোগ চলে আসে এবং বিশেষ করে সেখানে যদি রাহুযুক্ত হয়ে যায়, এটা কিন্তু আরো খারাপ। যেটা এই ছেলেটির হয়েছে, মা প্রচন্ড চিন্তাশীল, তাই সপ্তম পদে বৃহস্পতি যখন রাহুযুক্ত, এটাকে জ্যোতিষের ভাষায় গুরুচণ্ডালী যোগ বলা হয়, শতভিষা নক্ষত্র পেয়েছে, এটা যথেষ্ট কিন্তু খারাপ। তাই সাধারণত এই জন্মছকে বা এরকম অনেক চার্ট দেখতে পাওয়া যায় যে বিয়ে বিলম্ব হচ্ছে, পাত্রী সঠিক পাওয়া যাচ্ছে না বা পাত্র সঠিক পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু তারই উদাহরণ। তাই সঠিক প্রতিকার প্রতিবিধান করে বিবাহ দিন বা সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব হয়। বলো। আমি একটু ফোন নাম্বারটা বলে দিই, অনেকেই ফোন নাম্বার পাচ্ছেন না, অনেক সময় বলেন বলে দাও। 9831707058 9874207060। আপনারা বেশি বেশি করে ফোন করুন, আপনাদের সরাসরি ফোনে কথা বলাই হয় এবং এই অনুষ্ঠানে সব থেকে বড় পাওয়া, যার যে সমস্যা আছে একেবারে আপনারা যদি চান তাহলে আপনাদের সেই নাম করে কিন্তু সে সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এটি বোধহয় আপনাদের কাছে সত্যি একটা অন্যরকম পাওয়ার বিষয়। হ্যাঁ, একদম শেষ। আজকে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, তাই লাস্ট মোমেন্টে শুধু এটুকুই বলার, দেখুন অনুষ্ঠানের মাধ্যমে আজকে হয়তো লটারি প্রাপ্তি নিয়ে বললাম বা অর্থনৈতিক যাদের সমস্যা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারাও যদি আপনাদের বিষয় নিয়ে কোনো কিছু জানতে চান, আমাকে সরাসরি মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। এবং যদি কোনো পার্টিকুলার সমস্যা থাকে, আপনি যদি মনে করেন আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। প্রত্যেক রবিবার দিন আমার এই অনুষ্ঠানটা থাকে, অবশ্যই আপনার অনুষ্ঠানগুলোকে দেখবেন এবং নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।